বড় বড় ফটোগ্রাফার আমার অনেক বন্ধু, বড় বড় পেইন্টার আমার বন্ধু, ইনক্লুডিং ইউ। আজকে এখানে আসা আসলে তিনটে, একটা তুমি, একটা এই এক্সিবিশন, আর তৃতীয়টা বলবো আমি এর আগেও বহরমপুরে এসেছি কয়েকবার মেডিকেল কলেজের কিছু ছোটোখাটো কাজে, কিন্তু এবং জানতে জানতে বহরমপুরের যে আর্কাইভাল ভ্যালু আছে আসলে দেখার জন্য চোখ লাগে। পড়া দিয়ে সব কিছু হয় না পৃথিবীতে। পড়েছি, আমি অনেক পড়েছি, ঋত্বিক ঘটক, মহাশ্বেতা দেবী, তাদের চোখ, মনীষ ঘটক আমার প্রিয়তম কবিদের একজন, মনীষ ঘটক। তা তাঁরা সব আমি কিন্তু জানতাম না তারা বহরমপুরের। এই যেই মুহূর্তে জানাটা হলো, আজকে না আগেই জেনেছি তোমার কাছ থেকে, এই যে মুহূর্তে আমার জানাটা হলো যে তারা বহরমপুরের লোক, তখন কিন্তু দৃষ্টিকোণটাই পাল্টে যায়। এটা একটা অভিজ্ঞতা বটে। মানে কলকাতাতে হলে হয়তো এতটা হতাম না, এতটা উদ্বেল হতাম না, কারণ কলকাতা তো সাংস্কৃতিক জায়গা, দিল্লি হলেও অতটা হতাম না। বহরমপুর করার সাহস দেখিয়েছে ও, এবং সেটা তো আমি তো প্রথম ভেবেছি এটা যে ঘরে ফেরার টান বলে একে, সেটা আমি জানি বহরমপুর ওর কাছে কি, সেটা যতটা বলে তার থেকে যে অনেক 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 বেশি, সেটা আমি জানি, এই পরিবারটাকে জানি বলে। আর সেটা যে এই মাত্রায়, এটা দেখে বুঝতে পারলাম। আচ্ছা, আপনি এই বহরমপুরে আমার এক্সিবিশনে পা রাখাতে আমরা ভীষণ খুশি, কারণ অ্যাজ এ আর্টিস্ট আমি আপনার মতো দর্শক বা শিল্পরসিক এখানে আসবেন এটা আমার আশা অতীত ছিল। এবং আমার কাছে যখন কালকে এই খবরটা পৌঁছলো, কাল না পরশু দিনকে, তো আমি ভীষণ সারপ্রাইজ যে কতটা সত্যি। কারণ হয়তো অনেক সময় হয় না মজা করে বলা, এবং সেটা যে সত্যি বাস্তবিত রূপ নেবে। এবং ওনাকে যখন আমি নিজে রিসিভ করতে গেছিলাম, কত অনেকগুলো পেন্টিং আছে আমি দেখছিলাম আসছি বলার আগে। গতকাল আমার হাসপাতালের এক সহকর্মী, সে আবার ভালো আঁকেন, তিনি মহিলা, সেটা আমি জানি। আমি ওকে বলি ইউ আর মিসফিট ইন দিস ট্রেড। অন্যরকম মানুষে তো মহিলা, তা তাকে আমি দেখালাম যে আমি এখানে যাচ্ছি। আমি বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলাম, সে না অন্য জগতে চলে গেল। তোমার এই আঁকাগুলো ছিল, ওই তোমার একটা করে দেওয়া ছিল না ফেসবুকে, সেই অনুষ্ঠানটা দেখতে যাচ্ছি বলে সে তার মুখের চেহারা পাল্টে গেল দেখে। বললো স্যার, না 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 না, সে বললো স্যার এই ওয়াটার কালার কিন্তু কঠিনতম কাজগুলোর মধ্যে একটা। এই যে কী কাজ করেছে আপনি জানি না আপনি কতটা বুঝবেন কিনা, যেটা মনে হয়েছে অসম্ভব কঠিন কাজ, আর কী ভালো যে করেছে। তো যাই হোক, তো ওর চোখ দিয়ে বুঝতে পারলাম যে ঠিকই দেখছি আর কি। তো আমার তখন থেকে যে আনন্দ, সেটা এখনও কন্টিনিউ চলছে। এখনও আমার কাছে স্বপ্নের মতো লাগছে, কারণ এত ব্যস্ত মানুষ, নানান কাজের চাপের মধ্যে থাকেন, যেহেতু ডক্টর প্রফেশন ওনার, তো ওনাদের কাজের চাপ আমাদের থেকে অনেক বেশি। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ছবি আঁকতে পারি, যেতে পারি। ওনাদের তো একটা সিস্টেমের মধ্যে থাকতে হয়, সেই সিস্টেমকে ভেঙে উনি এই এক্সিবিশনে এসছেন, তাতে আমি খুব খুশি। এবং আমি ডক্টর সাহাকে এই জন্যই আমি অনুরোধ করব, আপনি আমার এক্সিবিশনে যে এসছেন এবং কেন আসার ইচ্ছে হলো, প্রথম আমরা জানার ইচ্ছে, কেন আসার ইচ্ছে হলো? আমাকে ভালোবাসার জন্য না, ছবিকে ভালোবেসে এসছেন? মিথ্যে কথা বলবো না, দুটোই। তোমাকে ভালো না বাসলে হয়তো তোমার ছবি ভালোবাসাই শুরু হতো না। তোমার সাথে তো প্রায় 25 বছর, তারও বেশি তোমার। হ্যাঁ, মানে 82 থেকে মানে তোমার প্রফেশনাল জীবনের যে উত্তরণটা হয়েছে, সেটা তার সাথে সাথে আমারও কিছু বোধের উত্তরণ হয়েছে, যেটাকে লোকে বলে অ্যাপ্রিসিয়েশন কোর্স করে। আমি কিন্তু তোমার সাথে এই দৈনন্দিন জীবনের গল্প, কথা বলা ইত্যাদি করতে করতে আমি সেই শুনছি আমি একভাবে, আসলে আমি নিজের মধ্যে ট্রান্সলেট করেছি সবসময় ফিল্ম কী বলবো, পেন্টিং অ্যাপ্রিসিয়েশন। ভেবে দেখো, আজকে যখন আমরা হাজারদুয়ারি গেলাম, আমার জীবনে 60 পেরোনো জীবনে এই প্রথম, আমার সবাই গেছে, আমি কোনো দিন হাজারদুয়ারি যাইনি। তা আজকে এসে প্রথম তুমি আমাকে নিয়ে গেলে, আমি তোমাকে বললামও সেটা যে আমার দেখা হয়নি আগে। এবং সেখানে গিয়ে তুমি খেয়াল করে দেখো,
তোমার সাথে যাওয়ার জন্য আমার ওই অল্প সময় যে পাওয়া হয়েছে সেটা যদি আমি জীবনে আরও 10 বার এসে থাকতাম এটা আমার হতো না। আজকে আমি যে ট্রেনিং বলো বা যে সামান্যতম জ্ঞান হলেও পেলাম যে রেস্টোরেশন আর্ট, তোমার কাছে আমি আগে অনেক শুনেছি রেস্টোরেশন আর্ট, আজকে একটু ডেভিয়েট করছি আলোচনা। রেস্টোরেশন পেন্টিং রেস্টোরেশন যেগুলো হয়, তুমি বেঙ্গল ক্লাবের সমস্ত পুরনো প্রায় 200 বছর পুরনো পেন্টিংগুলো রেস্টোর করেছিলে তোমার প্রথম জীবনে এক সময়, এবং তারপর তুমি বলেছিলে আর করবো না কারণ তোমার ক্রিয়েটিভিটি তোমার থেকে দূরে চলে যাচ্ছ। কিন্তু এই যে রেস্টোরেশন আর্ট পেন্টিংয়ের ব্যাপারে যে তোমার যে ধারণা, এবং সেটা যে এই যে একটা চোখে দেখার সঙ্গে সঙ্গে তুমি বলছিলে যে কি করেছে, এই যে বলার পরে আমি কিন্তু তোমাকে ইন্টারাপ্ট করিনি, কিন্তু তুমি জানতে যে আসলে আমার এটাও জানা দরকার যে ঠিক অন্তত কয়েকটা ফিচার যেগুলো জানলে বোঝা যায় যে এক নজরে কোথায় নজরটা পড়তে হয়। এগুলো পার্ট, এগুলো বলা যেতে পারে গ্রামাটিক্যাল পার্ট, এগুলো অ্যাপ্রিসিয়েশন পার্ট, এগুলো বোঝার পার্ট। তো সেইভাবে আমার কিন্তু শিল্প চেতনা মানে পেন্টিংয়ের চেতনা বেড়েছে তোমার সাথে থাকার সুবাদে, এবং সেই সুবাদে আমি অনেক পেন্টিং হতে দেখেছি এবং দেখা হয়, বিভিন্ন ক্লাবে যায়, প্রচুর পুরনো পেন্ট আছে, কিন্তু চোখটা থাকে আমি প্রায় তোমার চোখ দিয়ে, আমি যে চোখটা পেয়েছি সেই চোখ দিয়ে আমি পেন্টিংগুলোকে দেখি। তো এটা আমার জীবনে একটা বড় প্রাপ্তি। বড় বড় ফটোগ্রাফার আমার অনেক বন্ধু, বড় বড় পেন্টার আমার বন্ধু ইনক্লুডিং ইউ, তা সেগুলো আছে। কিন্তু আজকে এখানে আসা আসলে তিনটে, একটা তুমি, একটা এই এক্সিবিশন, আর তৃতীয়টা বলবো যে বহরমপুর সম্বন্ধে আমার ধারণায় তোমার আমার পেন্টিং সম্বন্ধে যেভাবে আস্তে আস্তে ক্রমাগত বেড়েছে, বহরমপুর সম্বন্ধে চেতনাও আমার অনেক বেড়েছে। আমি এর আগেও বহরমপুর এসেছি কয়েকবার মেডিকেল কলেজের কিছু ছোটোখাটো কাজে, কিন্তু বহরমপুরের গল্প, বহরমপুরের বহু লোককে, যেমন প্রফেসর দীপঙ্কর চক্রবর্তী ছিলেন, তার সূত্রে আমি বহরমপুর জানতাম, এবং জানতে জানতে বহরমপুরের যে আর্কাইভাল ভ্যালু আছে, সংস্কৃতির যে ভ্যালু আছে, সেগুলো জানাটাও আমার ক্রমাগত বাড়ছে, এবং আমি বুঝতে পারছি যে আরও কত সারপ্রাইজ আমার জীবনে পড়ে আছে সেগুলো জানতে পারবো। আসলে দেখার জন্য চোখ লাগে, দেখানোর জন্য কাউকে লাগে, সেটা হয়তো ঠিক সময় পাইনি, পেলে হয়তো আরও অনেক বেশি। শুধু পড়া দিয়ে সব কিছু হয় না পৃথিবীতে। পড়েছি, আমি অনেক পড়েছি, ঋত্বিক ঘটক, মহাশ্বেতা দেবী, তাদের চোখ, মনীষ ঘটক আমার প্রিয়তম কবিদের একজন, মনীষ ঘটক। তা তাঁরা সব আমি কিন্তু জানতাম না তারা বহরমপুরের। এই যেই মুহূর্তে জানাটা হলো, আজকে না আগেই জেনেছি তোমার কাছ থেকে, এই যে মুহূর্তে আমার জানাটা হলো যে তারা বহরমপুরের লোক, তখন কিন্তু দৃষ্টিকোণটাই পাল্টে যায়। বলে যে দেখুন ওয়াটার কালার কারেকশানের কোনো স্কোপ নেই, কোনো আনলাইক অয়েল বা অ্যাক্রিলিক, সেইভাবে হলো এই দুটোর মধ্যে। এটা আমি যখন করি তো যেমন প্রায় মানে শেষের দিকে যারা মানে স্টুডিওতে কয়েকদিন এলো, দেখলো, দেখে বলে যে আরে শুধু হয়ে গেছে, আমরা প্রায় এখন শুধু সইটা করতে বাকি প্রায়। তো বলে আরে রামের তীরটা তো দেখাও কোথাও। তো আমি বললাম শোনো, রামের তীর মিস করেছে, কিন্তু রামকে দেখে এত নার্ভাস হয়ে গেছে, হাতে থেকে ও সব পড়ে যাচ্ছে, তীর লাগার আগেই নার্ভাস ফিল করেছে। তো এই নিয়ে আমি সকলে একটা কথা, তীরটা কোথায় গেল, এই যে সকলে যে জিজ্ঞেস করে তীরটা কোথায় গেল, ওইটা আমার কাছে ইন্টারেস্টিং। মানে থাকলে কিন্তু আর তোমরা এই প্রশ্নটা আমি করতে না। এই যে এইটা পড়ানোর পাশাপাশি এটা যাত্রার ফর্মে দেখা বলো বা যে ফর্মে দেখা বলো, এটা যে কোনো ফর্মে, এই দুটোকে মেলানোটার জন্য ছবিটার অন্য মাত্রা পেয়েছে, এবং এই যে এটা আনতে পেরেছো যে কমিউনিটিতে যেভাবে দেখানো হয়, এটা একটা উদ্দেশ্য ছিল রাবণকে নানানভাবে আমরা বধ করি। আগে রাম এইভাবে বধ করেছিলেন, এখন আমরা রাবণকে জ্বালিয়ে আমরা যেভাবে বধ করি, এইভাবে ভাবা। হ্যাঁ, এই ভাবা এবং সেই দুটো ভাবাকে পাশাপাশি রাখা, আমার মনে হয়েছে এই পাশাপাশি ভাবাটা তুমি আলাদাও করতে পারতে। এক ফ্রেমে রেখেছো, এই এক ফ্রেমে। আজকে যখন বললেন যে এই যে আমাদের এখানকার ডিএম সাহেব এইভাবে বহরমপুরটাকে সাজাচ্ছেন, এই যে এত সাংস্কৃতিক মানে সচেতনতা বলবো, যেভাবে যে উদ্যোগগুলো নিয়েছেন, তিনি এখানে নেই, থাকলে তাকে আমি নমস্কার জানাতাম যে তার এই শুভ উদ্যোগের জন্য, যে এভাবে ভাবতে পারা যায়। অ্যাডমিনিস্ট্রেশনের লোক না করলেও চলে, তিনি ভালোই থাকবেন, কিন্তু এইভাবে এই জায়গাটাকে সাজিয়েছেন, এইভাবে এই মানুষজন সাংস্কৃতিকভাবে সচেতন হবেন, সেটার জন্য এগুলো করেছে। শুধু তোমাকে ফেভার করার জন্য করেনি, কাউকে ফেভার করার জন্য করেনি। উনি চেয়েছেন যে বহরমপুর সেজে উঠুক, বহরমপুরের সাংস্কৃতিক চেতনা আরও বাড়ুক, এবং সেইগুলো যখন আমি ওখান থেকে দেখছি যে তুমি তোমার মতো একটা মানুষ
যে সারা পৃথিবীর যে কোনো জায়গায় থাকলে পরেই তিনি সারা পৃথিবী জুড়ে এক্সিবিশন করে কাটাতে পারতো, সে আমার শহরে আমি করছে। তো এটা যে খুব ছোটোখাটো কিছু নয়, সেটা আমি তোমাকে জানি বলে আরও বলছি, সেটা যে ছোটোখাটো কিছু নয়, সেটা যে আরও অনেক বিরাট দৃষ্টিকোণ আছে। এবং যেখানে শুনেছিলাম যে বহরমপুরে প্রচুর শিল্পীরা রয়েছে, ঘরে ঘরে মানে শিল্পচেতনা আছে, পেইন্টার আছে, তাদের বড় কাজ করার জায়গা নেই, তাদের বিক্রির জায়গা নেই, তাদের এক্সপোজার নেই। এবং সেটা নিয়ে তুমি দিল্লিতে বসে ভেবেছো, আমার সাথে আলোচনা করেছো তুমি আগে, মানে তোমাকে কুড়ে খেয়েছে আমি জানতাম। এবং সেই কুড়ে খাওয়াটা যে এই লেভেলে, যে তুমি এখানে এসে বছরখানেক ধরে রেকি করেছো, জায়গা খুঁজেছো, লিয়াজও করেছো, এবং করে প্ল্যানে তোমার 2 ছেলেকে নিয়ে যে উদ্যোগটা করে আজকে যেটা করেছো, এটা না দেখলে পরে তো আমি শুধু ওই ফেসবুক আর তোমার 2-4টে আদান প্রদানে জানা থাকতো। তো যেটা বলছিলাম, ওই সাধারণত আমরা প্রত্যেকে গণেশের ভীষণ ভক্ত, সকলে, মানে কারো বাড়ি কিছু না, কেউ কারোর বাড়িতে কার্তিক থাকে না। তো আমি যখন ধুয়োর ড্রয়িংটা করছে, প্রথমে এদিকে করে আমি বললাম না, এটা তো একটা বিরাট বড় অপরাধ হয়ে যাবে। তারপর ভাবলাম যে না করি, যে গণেশকে ঢাকি ধুয়ো দিয়ে কার্তিককে খুলে রাখে, কেন কার্তিকে কেউ সম্মান না দিক, আমি একটু দিই, তাই ভাবলাম। তারপর করার সময় বললাম থাক, মানে তখন কম্পোজিশনের কথা ভাবলাম যে এইভাবেই করি। চ্যালেঞ্জ করলেন না? না, চ্যালেঞ্জ করতে আমার ভালো লাগে, কিন্তু আমি কম্পোজিশনের সময় দেখলাম হ্যাঁ, কারণ কি আমি একটু লাল রং চাইছিলাম, কীভাবে লাল রং আনা যাবে, তো ওই জন্য আরও ভাবলাম যে না, গণেশ থাক। সেটা 1-2 নম্বর যে সাধারণত এই ফ্লো অফ এইখানে ধরেছি, এখানে এই ফ্লোটা খুব নর্মাল লুক হতো না, নর্মাল লুক হতো না। এটা আমার মনে হচ্ছে যে এটা দেখা উচিত ছিল, না দেখলে পরে যতটা ভেবেছিলাম এটা যে তার থেকেও বেশি, সেটা আর জানতে পারতাম না। সেটা আর আঁকা তো তোমার আমি অনেক আগেও দেখেছি, আঁকার দেখাটা এখানে না। এই আঁকাগুলো যে কালেকশানগুলো, এর অনেক আঁকাই অনেকটাই আমার দেখা, এবং সেগুলো যতবার দেখা যায় ততবার নতুন করে কিছু না কিছু আবিষ্কার হয়, কারণ আমাদের চোখে অন্যরকম চোখ, মানে তৈরি চোখ থাকে না। আবার আরও কিছু দিনের মধ্যে যে আরেকটু বিদ্যা শিক্ষা ভেতরে ঢুকলো, তার দেখাটা আরেকবার বাড়ে, সেভাবে দেখা। আর প্লাস এই জায়গাটায় আমি বলবো, এই দেখাটাই অন্য জায়গায় যখন দেখেছি, আর আজকে যখন এখানে এই বাড়িটাতে দেখছি, এই বাড়িটার জন্য কি নাম আছে, হ্যাঁ শিল্পশ্রী আর কি না। এই বাড়িটার মধ্যে এই যে বাড়িটার যে স্ট্রাকচার, যেভাবেই বলি না, কারণ এই যে খোপগুলোর মধ্যে ঢুকেছে, সবটা মিলিয়ে এখানে যে ডিসপ্লের যে, হ্যাঁ এখানে ডিসপ্লেটা যে পেয়েছে, যেভাবে ফুটেছে, সেটা ওই ফ্ল্যাট বিশাল বড় গ্যালারির মধ্যে চারদিক ঘুরে ঘুরে দেখতে হচ্ছে, ইম্প্যাক্ট আলাদা। এটা একটা অন্য মাত্রা পেয়েছে এখানে। মানে আমি তো ঠিক করেছি, আমি ফিরে গিয়ে অনেকেই হয়তো আবার এখানে আসবে, এবং এমনও হতে পারে আমি আবার আসবো। এই দুর্গাটা দেখে মনে হচ্ছে যে কোথাও অনেক দুর্গার মাঝখানে বানাচ্ছে, কিন্তু আমার মাথায় এসেছিলো, যেহেতু আমার বাড়ি লালগড়ার কাছে খান্দোয়ারাতে, তো আমাদের বাড়িতে যখন পুজো হতো, প্রত্যেক বছর পুজো হতো, আর যারা প্রতিমা বানাতেন ওনারা প্রত্যেকবার ওই পরিবারের লোকেরাই প্রতিমা, মানে দীর্ঘদিন ধরে ওরাই বানাতেন, এটা নিয়ম ছিল, ওনারা বানাতেন। আর যখন প্রতিমা বানাতেন, তো আমার ভাবতাম তখন যে এইরকম বানাচ্ছে, এই তো আমিও বানাতে পারবো। তো তারপর একবার এরকম রং করছে, তখন আমাকে যে প্রতিমা মূর্তি বানাচ্ছিলেন, চোখ আঁকছিলেন, তো ওনাকে বলেন দিন আমাকে একটু চোখটা আঁকতে। এবার চোখটা আঁকতে গিয়ে বুঝলাম যে ছবি আঁকা সহজ ওসব থেকে। মানে তখন আমি রিয়েলাইজ করলাম লাইফে প্রথম, এই অল্প বয়সে, যে প্রতিমা শিল্পীদের যে স্কিল, সেটা আমি ভাবলাম। মানে আমি দুটো জিনিস জীবনে খুব হয়েছে, একটা হচ্ছে এই ঠাকুর এগোতে, তারপর একবার হয়েছিল রিক্সা চালাই বহরমপুরে। তো আমার খুব ইচ্ছে ছিল, সবসময় মনে হতো একদিন রিক্সা চালানো খুব ইচ্ছে। তো রিক্সা দাদাকে বললাম যে একটা জায়গায় গিয়ে বলেছি দাও তো একটু চালাবো, বললাম না পারবে না। বললাম কেন পারবো না, বলে আমি চালাতে গেলাম। মানে আমি অবাক হয়ে গেলাম, এই লোকগুলো কী করে রিক্সাটা চালায়। এই দুটো জিনিস আমি লাইফে কোনোদিন মুছে ফেলতে পারবো না। দুটোতেই যেটাকে আমি ভেবেছিলাম খুব ইজি, তারপর দেখলাম এই দুটো আমার কাছে ভীষণ আনিজি। এই অভিজ্ঞতাটা আমি মাথায় রাখবো, হয়তো অনেক জায়গাতেই আমি কোটও করবো।
দাদা আমি চিরকৃতজ্ঞ আপনাকে। না না, আমার জীবন তো এটা একটা বড় সুযোগ, এটা একটা প্রাপ্তি। ফলে এটা এসব লেনাদেনা করার কিছু নয়। ইট ইজ এ মিউচুয়ালি গুড ফিলিং, এবং মানে সেটা আমার দিকেই বেশি, কারণ এখানকার লোক তো এখানে আছি, আমি আসতে পেলাম, দেখতে পেলাম, সুযোগ হলো, এবং সেটা এইরকমভাবে এই মাধ্যমে সুযোগ হলো। যে কোনো সময় যে কেউ আসতেই পারে, সেটা এরকম একটা বড় সুযোগের জন্য আসা হলো। এবং ওনার গান জ্যামাইকা ফেয়ারওয়েল, ওয়েস্ট ইন্ডিজ, যে ছোটো 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 দ্বীপ, সেই দ্বীপের লোকজন খুব কর্মঠ, পরিশ্রমী এবং খুব অভাবী। তারা ওই কার্গো শিপে কাজ করতো। কার্গো শিপ মানে যে জাহাজগুলো মাল বয়, এবং ওই জাহাজ প্রায় সারা পৃথিবী পরিক্রমা করে যখন আবার সেখানে ফিরে আসতো ওয়েস্ট ইন্ডিজ, সেইখানে এর মধ্যে অনেক কটা বছর কেটে যেত। সেরকমই একজন মালবাহী জাহাজের এক কর্মী, তার একটা বাচ্চা মেয়ে আছে, সে মেয়েটাকে রেখে যাচ্ছে। সে যখন আবার ঘুরে আসবে, মেয়েটা বড় হয়ে যাবে। এইটা হচ্ছে গানের বিষয়বস্তু। Down the way where the nights are gay, sun shines daily on the mountain top. I took a trip on a sailing ship, and when I reached Jamaica, I made a stop. But I'm sad to say I'm on my way. I won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to leave a little girl in Kingston town. Sad to say I'm on my way, won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to leave a little girl in Kingston town. Sounds of laughter everywhere, and the dancing girls sway to and fro. Sounds of laughter everywhere, and the dancing girls sway to and fro. I must declare my heart is there, though I have been from Maine to Mexico. But I'm sad to say I'm on my way, won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to leave a little girl in Kingston town. পথের প্রান্তে কোন সুদূর গায়ে যেথা সময় থমকে থামে বটের ছায়। সন্ধ্যা দ্বীপ জালে তারার টিপ, কোন ফুলের গন্ধে মোর মন মাতায় হায়। কোন সুদূর সেই স্বপ্নপুর, মোর মন যে চায় ঘরে ফেরার সুর। মোর পথ চেয়ে আজও সেই মেয়ে বুঝি স্বপ্ন জাল বনে গান গেয়ে। Down the way where the nights are gay, sun shines daily on the mountain top. I took a trip on a sailing ship, and when I reached Jamaica, I made a stop. But I'm sad to say I'm on my way. I won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to leave a little girl in Kingston town. Down at the market, you can hear ladies cry out, while on their heads they be Akki rice, salt, fish are nice, and the rum is fine any time I hear. But I'm sad to say I'm on my way, won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to leave a little girl in Kingston town. Sad to say I'm on my way, won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to leave a little girl in Kingston town.